যদি শুনতে পাও তাহলে কথা বলো। নমস্কার, আজকের এই ভিডিওতে চন্দ্রবিন্দু সিনেমার পর্যালোচনা বা রিভিউ করে শোনাবো। সিনেমাটি রিলিজ হয়েছে বহুদিন হয়ে গেছে, কিন্তু সময়ের অভাবে সিনেমাটি আমার দেখা হয়নি। অবশেষে সিনেমাটি দেখার পরে যে ভাবনাগুলো মনের মধ্যে জাগরিত হলো সেগুলোই আপনাদের কাছে আজকে তুলে ধরব। বর্তমানে যেসব সিনেমা আসছে, বিশেষ করে বাংলা সিনেমা, সেই সিনেমাগুলোর টিজার বা ট্রেলারের মধ্যেই গল্পটা পুরো বলে দেওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে। আর এখানেই আমার প্রশ্ন, গল্প যদি আগেই বলে দেন তাহলে দর্শকদের মধ্যে ওই সিনেমা দেখার চাহিদা কতটুকু বেঁচে থাকে? তবুও ঠিক 1 মাস পরে যখন সিনেমাখানি দেখতে গেলাম, সিনেমাখানি পূর্ণ প্রেক্ষাগৃহে দেখার একটা সুযোগ হলো। আর এটা একটা ভালো লাগা কাজ করে। বাংলা সিনেমা একেবারে রমরমিয়ে চলবে এই আশাটুকু রাখি। এবার চলে আসি এই সিনেমাটির কথায়। টিজার বা ট্রেলারে বললাম যেটা, যে গল্পটা অনেকটাই বলে দেওয়া হয়েছে, সেই সূত্র ধরেই বলি। গল্পখানি এরকম যে উত্তর কলকাতায় বসবাসকারী এক খ্রিশ্চান পরিবার, বাঙালি খ্রিশ্চান, তারা একসময় লন্ডনে পাড়ি দেয়। তাদের কলেজ স্ট্রিটে একটি বইয়ের দোকান ছিল, কিন্তু সেই বাঙালি খ্রিশ্চান ভদ্রলোকের একটা বড় আশা ছিল তার এই বইয়ের দোকান একদিন বিদেশে পাড়ি দেবে। আর খুবই সহজে সেটা পাড়ি দেওয়া সম্ভব, কেননা 80 অন স্ক্রিন এসকে মুভিজের তো সে সুযোগ দেওয়া হয়েছে যে এসকে মুভিজের কাঁধে চড়ে যে কোনো মানুষের স্বপ্ন ওই লন্ডনে প্রতিষ্ঠা পেতে পারে। সিনেমাটির পরিচালক রাজা চন্দ। আর এই সিনেমার মুখ্য চরিত্রগুলিতে রয়েছেন অঙ্কুশ হাজরা, যার চরিত্রের নাম অর্ণব মার্টিন, শান্তিলাল মুখার্জি, যার চরিত্রের নাম অনন্ত মার্টিন, আর পার্বতী মার্টিনের চরিত্রে তুলিকা বসু। বিদেশে এই পরিবারটির এক প্রবাসী বাঙালি বন্ধু জুটে যায়, আঙ্কেল প। সেই চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ চক্রবর্তী। পাশাপাশি লন্ডনের এক প্রভাবশালী ডাক্তার সঞ্জয়ের চরিত্রে অভিনয় করেছেন সাহেব ভট্টাচার্য, আর তার স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন ঐন্দ্রিলা সেন, চরিত্রের নাম মীরা। বলতে গেলে এদেরকে নিয়েই এই সিনেমাখানি। লন্ডনে কুইন্স ওয়াল স্ট্রিটে তাদের একটি বইয়ের দোকান উদ্বোধন হয়, নাম তার বুক ওয়ার্ম। আর কলেজ স্ট্রিটে যে ছোট্ট বইয়ের দোকানখানি ছিল তার নাম ছিল বই পোকা। অর্ণব বা অঙ্কুশ তার বাবার স্বপ্ন পূরণের জন্য এই বুক ওয়ার্ম স্টোরটি খোলেন। উদ্বোধনের দিন থেকেই এই স্টোরটিকে নিয়ে উন্মাদনা ছিল ওই বিদেশেও। বিভিন্ন বিষয়ভিত্তিক এই স্টোরটি তৈরি হয়। কোথাও ভূতের গল্পের বইয়ের সম্ভার, কোথাও বাচ্চাদের বইয়ের সম্ভার, কোথাও খেলাধুলার, কোথাও প্রেমের, এরকম বিভিন্ন বিষয় আলাদা আলাদা করে সেগমেন্ট তৈরি করে সুন্দর করে স্টোরখানিকে গোছানো হয়। বেশ দিব্য চলছিল, ব্যবসাও জমে উঠছিল। পাশাপাশি বাবা মার ইচ্ছা ছিল, মানে ওই শান্তিলাল আর তুলিকার ইচ্ছা ছিল যে তাদের ছেলে অঙ্কুশ একজন ভালো লেখক হয়ে উঠুক। তার লেখার একটা ইচ্ছা বা প্রবণতা রয়েছে, আর যতটুকু তিনি লিখেছেন সেটাকেই সম্ভবত তার বাবা মা খুব উৎকর্ষতায় ভরা লেখা বলে মনে করছেন। কিন্তু হঠাৎ করেই তাদের কোথাও পাড়ি দিতে হচ্ছে। গাড়িতে করে তারা কোথাও চলে যাচ্ছেন, হয়তো বেশ কিছুদিনের জন্য গিয়ে আবার ফিরে আসবেন। ছেলে বাবা মাকে একটু বাধা দেওয়ার চেষ্টা করলেন। অঙ্কুশ বললেন, বাবা ওয়েদার ফোরকাস্ট ভালো না, কিন্তু বাবা মা সে কথা শোনেননি। বাবা মা রওনা দিলেন। আর যেটা আমরা টিজার বা ট্রেলারে দেখেছি, বাবা মার রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু ঘটল। এরপরে জীবনটা ছারখার হয়ে গেল অঙ্কুশের। ব্যাস, মাথার ওপরে বাবা মা নেই, নিজের বলতে কেউ নেই। ওই বাবার বন্ধু আঙ্কেল প, সেই সম্বল। কিন্তু তিনি একটু অন্য ধরনের মানুষ। তিনি মৃত্যুর পরেও যে একটা জীবন আছে সেটাতে বিশ্বাস করেন। তিনি বিশ্বাস করেন মৃত্যুর সাথে সাথে আপনজন ছেড়ে চলে যায় না। তাদের অনুভূতি নেওয়ার যদি ইচ্ছা থাকে তাহলে সেটা অনুভূত হয়। আর এই বিশ্বাসটা অঙ্কুশ হাজরা কোনোভাবেই মেনে নিতে পারতেন না। তার কাছে একটাই ব্যাপার, সেটা হচ্ছে মৃত্যু, তার সাথে সাথে সবটুকু শেষ। অবশেষে যেহেতু খ্রিশ্চান ধর্মমত অনুযায়ী তাদের কবর দেওয়া হলো। কবরস্থান থেকে হতাশভাবে যখন ফিরে আসছেন
তখন দেখলেন আরেকটি কফিনবন্দি মৃতদেহ এবং তার সঙ্গে পরিবারের অন্যান্যরা আস্তে আস্তে করে সেই কবরস্থানের দিকে এগিয়ে আসছেন। আর দেখলেন যে সেখানে একটি অল্প বয়সী মেয়ে, সে নিশ্চয়ই তার কোনো প্রিয়জনকে হারিয়েছে, আর তিনিই হলেন ঐন্দ্রিলা সেন, মানে এইখানকার চরিত্রের নাম মীরা। এরপরে মীরা আর অর্ণবের দেখা হবে, আর ভবিষ্যতে যে কী হবে এটা জানতে গেলে আপনাদের সিনেমাখানি দেখতে হবে। সিনেমাখানি এখনও বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে চলছে, তার মধ্যে নন্দনে তো চলছেই। 1 মাস হয়ে গেল, এখনও নন্দনে পূর্ণ প্রেক্ষাগৃহে এই সিনেমাটা সাড়ম্বরে উদযাপিত হচ্ছে। এবার আসি সিনেমাখানির একটু ভেতরকার গল্পে। প্রত্যেকটি সিনেমার একটা ধর্ম থাকে। কোনো পরিচালক জানায় এটা কমেডি ড্রামা, কেউ জানায় এটা থ্রিলার, কেউ জানায় এটা অ্যাকশন ধর্মী সিনেমা, মানে সেই সিনেমার ধর্মখানি তুলে ধরা হয়। আর এখন তো এটা খুব সহজেই আমাদের হাতের মুঠোফোনটিতে পেয়ে যাই, সেটা হচ্ছে বুক মাই শোয়ের ওয়ালে গিয়ে। বুক মাই শোতে যখন আমরা টিকিট কাটতে যাই তখন সিনপসিসটা যে দেওয়া থাকে তার একেবারে মাথার ওপরে এই সিনেমার ধর্মখানি লেখা থাকে। এই চন্দ্রবিন্দু সিনেমার ক্ষেত্রে লেখা রয়েছে ড্রামা, ফ্যান্টাসি, সুপার ন্যাচারাল। কিন্তু দর্শকদের মধ্যে একটা নতুন ধরনের ধর্ম প্রকাশ পেল, সেটা হচ্ছে কমেডি। মৃত ব্যক্তি শান্তিলাল মুখার্জি, তুলিকা বসু যখনই সংলাপ বলছেন তখনই দর্শক হাসছেন। সেটা কিন্তু খুব বেদনার সংলাপ, খুব কষ্টের, তখন কিন্তু দর্শক কানেক্ট করতে পারছেন না। তবে এই অভাবটা এলো কোথা থেকে? তারা ওই কবরস্থানের আনাচে কানাচে দুঃখের কথা বলছেন, কিন্তু দর্শক হাসছেন, হা হা করে হাসছেন। এটা ভালো লাগছিল না। এই জায়গাটা আমার কাছে বড় বেদনার মনে হয়েছে। সিনেমাটির মধ্যে কোনো জায়গায় তো লেখা নেই এটা কমেডি ধর্মী সিনেমা, তাহলে এরকমটা হবে কেন? আর আমি যখন সিনেমাটা পর্যালোচনা করবার জন্য গেছি, আগে তো আমি পর্যবেক্ষক, ভালো করে বুঝতে চাইছিলাম। আমার তো ওখানেই একেবারে যেন সমস্ত কিছু মাথায় বাজ পড়ার মতো হলো। এই বাবার স্বপ্ন পূরণ, বাবা মা চলে যাওয়া, বাবা মার চলে যাওয়ার পরে একজন সন্তানের কতটা কষ্ট হয়, তার জীবনটা কি করে নতুন করে সেজে উঠবে, যে সন্তান মাত্র বাবা মাকে হারিয়েছে সে একা হয়ে পড়ে, তার আর পৃথিবীতে কেউ নেই। এই বিষয়গুলোকে বেশি করে না তুলে ধরে এমন বিষয়কে বেশি সময় দেওয়া হয়েছে যে বিষয়গুলো হাসির কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে এই চন্দ্রবিন্দু সিনেমাখানি কয়েকখানি বিশ্বাসের উদয় করে দিয়ে গেছে। যারা একটু ভালো করে সিনেমাটা যত্ন করে দেখতে চান, সিনেমা থেকে কিছু শিক্ষা, বিশ্বাস, ভালো লাগা নিয়ে বাড়ি ফিরতে চান, তাদের জন্যই ওই বিষয়গুলো কাজ করেছে। যেমন মৃত্যুর ওপারেও একটা জীবন আছে, এই নিয়ে দেশে বিদেশে একটা চর্চা হয়। আমরা ভারতীয়রা, বিশেষ করে বাঙালিরা যারা আমরা প্রচণ্ড জ্ঞানী, তারা কিন্তু মৃত্যুর ওপারের জীবন, ভূত প্রেত বা এই সুপার ন্যাচারাল পাওয়ার এসবের বিশ্বাস তো পরের কথা, কথাটুকু বলতে চান না। আর পাশাপাশি এখানে আরেকটি বিষয় তুলে ধরা হয়েছে। খুব ছেলেবেলা থেকে এই বিষয়খানি আমি শুনেছি। এক একটা পরিবার তো এক একটা ভাবনা চিন্তা নিয়ে থাকে। আমার পরিবারের মধ্যে বেশ কিছু এমন মানুষ ছিলেন যারা গল্পের ছলে বলেছেন অনেক পুরনো কথা। আগেকার দিনে আমাদের সনাতন ধর্মের মধ্যেও 30 দিনে শ্রাদ্ধানুষ্ঠান হতো। মানে তারা বলতে চাইতেন 30 দিন অবধি ওই প্রিয় মানুষের আত্মা আমাদের ধারে কাছে আশেপাশেই ঘুরে বেড়ায়, তারা চট করে ছেড়ে যেতে চায় না এই মায়ার বাঁধন। সেই কারণে সেই পণ্ডিতদের বিচারে 30 দিন অবধি অপেক্ষা করেই তবেই শ্রাদ্ধানুষ্ঠান করা হতো। অর্থাৎ 30টা দিন ধরে মৃত ব্যক্তির কাছের মানুষরা তাকে প্রতিদিন স্মরণ করবে, তারপরেই শ্রাদ্ধানুষ্ঠান হবে এবং নিয়ম ভঙ্গ হবে। এই বিষয়টাই এই চন্দ্রবিন্দু সিনেমার মাধ্যমে দেখলাম ওই খ্রিস্টান ধর্মাবলম্বীদেরও বিশ্বাস যে 30 দিন অবধি মৃত্যুর পরেও এই আপন মানুষের কাছে মৃত ব্যক্তির আত্মার থেকে যাওয়ার একটা প্রবণতা থাকে। আর এই 30 দিন নিয়েই কিন্তু এই চন্দ্রবিন্দু সিনেমাটি। আর একটা জিনিস ভালো লাগা কাজ করলো, যখন বাঙালি হয়ে বাংলায় বসে আমরা বাংলাকে অবজ্ঞা করি,
আজকের বাবা মারা তাদের সন্তানকে বাংলা ভাষা শিক্ষায় শিক্ষিত করতে চান না, প্যান প্যানে ঘ্যান ঘ্যানে ভাষা বলে বাংলাটাকে ছোট করা হয়। ঠিক সেই সময় এই চন্দ্রবিন্দু সিনেমাতে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম, যেটার কোনো সত্যতা নেই। সেইটা হচ্ছে ওই মৃত্যুর পরে যখন সবার ভাষা একাকার হয়ে যায়, সেখানে কিন্তু সবার ভাষা সবাই বোঝে, আর সেই সব ভাষার মধ্যে ঠাঁই পেয়ে যায় বাংলা ভাষা। সেখানে বাংলায় কথা বললে প্রত্যেকে বোঝে, সম্মান করে, বাংলাকে অবজ্ঞা করে না। এই বার্তাটা আমার মন অনেকটা ছুঁয়ে গেল। আরেকটি জিনিস দেখলাম, যদি পাশাপাশি দুজন আপন মানুষকে হারায়, তাদের মধ্যে একজন যদি শোকাচ্ছন্ন পরিবেশ থেকে বেরিয়ে আসতে পারে, অপরজনও তার হাত ধরে ওই ভারাক্রান্ত পরিবেশ থেকে বেরিয়ে আসার সম্ভাবনা দেখে। আর এখানেই এ জীবন যাক, এই যে রূপঙ্করের গানখানি, এই গানখানি খুব প্রযোজ্য হয়ে উঠেছিল। আরেকটি গানের কথা বলতে হবে, যেটা অনুপম রায় নিজেই গেয়েছেন, নিজেই সুর দিয়েছেন, সম্ভবত নিজেই লিখেছেন। ওই বই পোকা গানখানির কথা। ধুর বোকা গানখানি যখন আমাদের মধ্যে এসে পৌঁছেছিল, তাতে অভিনয় করতে দেখেছিলাম অনুপম রায়কে। খুব আশা করেছিলাম সিনেমার মধ্যেও হয়তো উনি থাকবেন, সেটা সম্ভব হয়নি, আর এটাই স্বাভাবিক। আরেকটি জিনিস খুব মাথায় ঢুকলো, সেটা হচ্ছে যে জিনিসটা আপনাকে আনন্দ দিচ্ছে, সেই জিনিসটাকে দূরে সরিয়ে রাখার কোনো কারণ নেই। চট করে সেই কাজটা করে ফেলা ভালো। ধরুন একটু মনে হচ্ছে ভালো মন্দ খাবেন, তার জন্য আটকে থাকবেন না কোনোভাবে। ইচ্ছে যখন করেছে ভালো মন্দটা খেয়ে ফেলুন, কেননা জীবন যে কখন শেষ হয়ে যায় সেটা কেউ নিশ্চিত করে বলতে পারে না। আরেকটি বার্তা পেলাম এই চন্দ্রবিন্দু সিনেমার মাধ্যমে, যে স্মৃতিকে দুর্বলতা মনে করো না, সেটাকেই জীবনের একটা কঠিন বাস্তব মনে করে এগিয়ে চলো। আর থাম্বনেলে যে লেখাখানি দিয়েছি, জীবনটা খানিকটা দাবার মতো। সত্যি ইহলোক বলুন পরলোক বলুন, জীবনখানি দাবার চালের মতো। যে দাবার খেলায় জয়ী হবে সে জীবনে এগিয়ে যাবে। আর এইভাবেই আমরা যেন সবাই এগিয়ে চলতে পারি, এতটা আশা রেখে ভিডিওখানি এখানেই শেষ করলাম। যারা ভিডিওখানি দেখলেন শুনলেন, তারা নিশ্চয়ই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, নিশ্চয়ই করে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। যারা এই রিভিউটা ফেসবুক পেজে দেখছেন, তারা পেজটির পাশে থাকার জন্য পেজটিকে ফলো করে নেবেন। নমস্কার।